আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছো তোমরা? মানবিজ্ঞানের পক্ষ থেকে তোমাদের সকলকেও জানাচ্ছি অভিনন্দন। আজকে আমরা ইতিহাস দ্বিতীয় পত্রের পুরো সাবজেক্টের উপরে যেই কয়টা অধ্যায় আছে তোমাদের এক্সামে, প্রত্যেকটার উপরে আমরা একটা ওয়ান শট ক্লাস নিব, ঠিক আছে? তোমরা দেরি না করে সকলে জয়েন হয়ে যাও এবং সবাই সবার বন্ধু বান্ধবদেরকে রেফার করো, শেয়ার করে দাও। আচ্ছা, আমাদের হাতে খুব বেশি একটা সময় নেই, দেরি না করে এখনই শুরু করে দিচ্ছি। তোমাদেরও পরীক্ষা আছে, প্রিপারেশন নেওয়ার অনেক কিছুই আছে। তো আমরা জাস্ট একটা বেসিক আলোচনা করবো, ঠিক আছে? সাজেশনটা তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে। এরপরে হচ্ছে ওয়েবসাইটের মাঝে আপলোড করে দেওয়া আছে, তোমরা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে ডাউনলোড করে সেখান থেকে দেখে পড়তে পারো, ঠিক আছে? আর খুব ভালো করে রিভাইজ দিবা, রিভিশন দিবা, ইনশাল্লাহ খুব ভালো একটা ফলাফল করতে পারবা। আচ্ছা চলো, তাহলে আমরা শুরু করছি। আমাদের এখানে অধ্যায় আছে মোট কয়টা বলো তো? ইতিহাস দ্বিতীয় পত্রে আমাদের অধ্যায় কয়টা দিছে? 6টা, ঠিক আছে? মোট কিন্তু আমাদের 7টা অধ্যায়, সরি 8টা অধ্যায়। এই 8টার মধ্যে 6টাই দিয়ে দিছে। অন্য অন্য সাবজেক্টে দেখবা যে আসলে ধরো তোমার অধ্যায় হচ্ছে মোট 10টা, ওই 10টা থেকে দিছে হচ্ছে 6টা, ঠিক আছে? 60%-এর একটা ব্যাপার ছিল, তো ওদের 70%-এরই মূলত ব্যাপার ছিল, মানে 70%-এর সিলেবাসের ভিতরে 70% রেখে বাকি 30% মাইনাস করা, ঠিক আছে? শর্ট সিলেবাসের মেইন উদ্দেশ্যটা ছিল হচ্ছে এরকম। কিন্তু আসলে হিস্ট্রির ফার্স্ট পেপার বলো সেকেন্ড পেপার বলো, দুটার মাঝে এই প্রবলেমটা হয়েছে যে আসলে ওরা ধরো তোমার কি বলে ওটাকে, আচ্ছা, তো হিস্ট্রির মাঝে যে ঝামেলাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ওরা 8টার মাঝে 6টা দিছে, আর প্রথম অধ্যায় তো ধরো তোমার 7টার মাঝে 6টা দিছে, বুঝতে পারছো? তার মানে খুব বেশি বেশি দিছে ওরা, খুব বেশি মানে খুব একটা কমায় না ইতিহাসের মাঝে। যাই হোক, যত কিছুই হোক, তারপরেও এই চ্যালেঞ্জের মধ্যে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে ইনশাল্লাহ A+ কনজিউম করার চেষ্টা করবো, ঠিক আছে? চলো তাহলে আমাদের অধ্যায় কি কি আছে? ফরাসি বিপ্লব, প্রথম বিশ্বযুদ্ধ, ভার্সাই সন্ধি ও লিগ অফ নেশনস, বলশেভিক বিপ্লব, হিটলার ও মুসোলিনির উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জাতিসংঘ ও বিশ্ব শান্তি, স্নায়ুযুদ্ধ, পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক বিশ্বের দ্বন্দ্ব, ঠিক আছে? 100 বছরের 100 না, অ্যাকচুয়ালি এটা প্রায় 200 বছর হয়ে যায়। 200 বছরের বিরাট বড় একটা হিস্ট্রি আমাদের সামনে। যাই হোক, তো চলো আমরা শুরু করে দিই। আমাদের প্রথমে যেই পার্টটা আসছে ফরাসি বিপ্লব, ঠিক আছে? ফরাসি বিপ্লব থেকে আমরা একটু দেখি সৃজনশীলটা আসলে প্রথম 1-2 অধ্যায়ে আলোচনা করব, আসলে খুব একটা আলোচনার তেমন একটা ইয়া নাই, তোমাদের পরীক্ষা খুব বেশি একটা সময় নেই। চলো দেখো সৃজনশীল রচনামূলক। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হুম, কেমন আছো তোমরা? কেমন চলছে তোমাদের প্রস্তুতি? জানাবে। আচ্ছা চলো তাহলে ফরাসি বিপ্লবটা দেখি। ফরাসি বিপ্লবের সৃজনশীলটা ইউরোপের একটি দেশে ইউরোপের একটি দেশের ইতিহাসে সারা জাগানো একটি বিপ্লব সংঘটিত হয়। সেটি সামন্ত প্রথার বিরুদ্ধে পুঁজিবাদী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হয়েছিল। এই বিপ্লব দেশের নিরঙ্কুশ রাজতন্ত্রের বিপরীতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। ইউরোপের প্রতিটি দেশই এই বিপ্লবের প্রভাবে উজ্জীবিত হয়েছিল। আচ্ছা, একটু পড়লেই বুঝতে পারতেছো এই জিনিসটা কিসের আলামত বহন করতেছে, কিসের দিকে ধাবিত করতেছে, সেটা হচ্ছে যে ফরাসি বিপ্লবের দিকে, ঠিক আছে? এখন এই বিপ্লবটা যে রুশ বিপ্লব বুঝাচ্ছে না, ধরো তোমার বলশেভিক বিপ্লব যেটা, সে বলশেভিক বিপ্লব যে বুঝাচ্ছে না, তো এটার আইডিয়াটা কি, এটার প্রমাণটা কি? ঠিক আছে, এই জিনিসটা তোমরা একটু খেয়াল করো। সেটা হচ্ছে যে নিরঙ্কুশ রাজতন্ত্র, ঠিক আছে? নিরঙ্কুশ রাজতন্ত্রের বিপরীতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা, ঠিক আছে? এই পয়েন্টটাই হচ্ছে আমাদের এখানে মেইন পয়েন্ট, যে জিনিসটা তোমার এই বিপ্লবটাকে বলশেভিক বিপ্লব থেকে পৃথক করছে, ঠিক আছে? তোমাদের এখানে কিন্তু মেইনলি বিপ্লব 3টা ছিল, একটা হচ্ছে শিল্প, আর একটা হচ্ছে ফরাসি, আর একটা হচ্ছে বলশেভিক, ঠিক আছে? শিল্পটা তোমাদের সিলেবাস আউট, ওটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। আছে হচ্ছে তোমার বলশেভিক বিপ্লব এবং আরেকটা কি, ফরাসি বিপ্লব, ঠিক আছে? এই দুইটা। তো এই দুইটার মাঝে বেসিক যে ডিফারেন্স সেটা হচ্ছে যে ফরাসি বিপ্লব যেটা, সেটা হয়েছিল পুঁজিবাদ, মানে পুঁজিপতিদের যে সমাজতান্ত্রিক, পুঁজিপতিদের যেই রাজ্য কাঠামো, সেই জিনিসটা প্রতিষ্ঠার লক্ষ্যে, ঠিক আছে? পুঁজিবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে। আর তোমার কি বলে বলশেভিক যেটা, সেটা হয়েছিল হচ্ছে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে। এই দুইটার মাঝে এই বেসিক ডিফারেন্স ছিল, ঠিক আছে? প্রজাতন্ত্র, একটা হচ্ছে প্রজাতন্ত্র, প্রজাদের অধিকার, আর একটা হচ্ছে সমাজতন্ত্র, ঠিক আছে? আচ্ছা, এখন বলো তোমাদের মাঝে, তোমাদের যদি এই কোশ্চেনটা চলে আসে যে এই
বিশেষ করে এই কোশ্চেনটা আসে যে ইয়াতে তোমার বলশেভিক বিপ্লবের ক্ষেত্রে তোমাদের আসতে পারে, সেটা হচ্ছে যে সমাজতন্ত্র বলতে কি বুঝো। ঠিক আছে, সমাজতন্ত্র বলতে কি বুঝো যদি একদম পুরো শর্টে বলি তাহলে হচ্ছে সম্পদের রাষ্ট্রীয় মালিকানা। ঠিক আছে, সম্পদের যে মালিকানাটা সেটা রাষ্ট্রীয় ভাবে থাকবে। আর প্রজাতন্ত্র যেটা বা হচ্ছে ধরো তোমার পুঁজিবাদ যেটা, সেটার মাঝে সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকার করা হয়। ওকে, এটার এই দুইটা হচ্ছে এই দুইটার মাঝে একদম পুরো বেসিক কোর ডিফারেন্স। যাই হোক, তারপরে আসো আমরা একটু কোশ্চেনের দিকে যাই। কোন শাসকের সময় ফরাসি বিপ্লব সংঘটিত হয় বলতো? কোন শাসক? এটা হচ্ছে ষোড়শ লুই। ঠিক আছে, ষষ্ঠদশ লুই বা ষোড়শ লুই। ষোড়শ লুই। আচ্ছা, এখানে তোমাদের একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমি বিপ্লব, ঠিক আছে, এই উক্তিটা কার বলতো? এই উক্তিটা কার? ষোড়শ নাকি পঞ্চদশ নাকি চতুর্দশ? কোনটা? চতুর্দশ লুই, তাই না? চতুর্দশ লুইয়ের একটা বিখ্যাত উক্তি আছে, সেটা হচ্ছে আমি বিপ্লব। ঠিক আছে, এই বেসিক জিনিসগুলো একটু মনে রাখবে। আচ্ছা, তারপরে আসো থার্ড স্টেট কারা বলতো? থার্ড স্টেট কারা? থার্ড স্টেট হচ্ছে ফরাসি বিপ্লবের ফ্রান্সের যে সাধারণ জনগণ ছিল। ঠিক আছে, এই সাধারণ জনগণই ছিল হচ্ছে থার্ড স্টেট। তো সাধারণ জনগণ বলতে কাদেরকে বাদ দিচ্ছি আমরা? একটা হচ্ছে মানে অভিজাত যারা ছিল, ঠিক আছে, আর একটা হচ্ছে অভিজাত শ্রেণী বাদ দিচ্ছি আমরা, বা অ্যারিস্টোক্রেসি বা নোবেল যেটাই হোক না কেন। আর একটা বাদ দিচ্ছি আমরা হচ্ছে যাজক। ঠিক আছে, যাজক। তাহলে যাজক বাদ দিচ্ছি, অভিজাত বাদ দিচ্ছি, তৃতীয় যে আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে যে থার্ড স্টেট বা হচ্ছে সাধারণ জনতা। এখন যাজক এবং অভিজাত যেটা, এই দুইটার মোট পার্সেন্টেজ ছিল হচ্ছে 95%, সরি তোমার অনলি 5%, অনলি 5% হচ্ছে এই দুইটা ছিল। আর এই থার্ড স্টেট ছিল হচ্ছে প্রায় 95%। বুঝতে পারছো? ওরা এত বেশি থাকার পরেও এই 5% মিলে এই 95%কে এত বেশি শোষণ করছে, যে জিনিসটার জন্য আসলে মূলত একটা বিপ্লব সংঘটিত হয়েছে। ঠিক আছে, তারপর আসো উদ্দীপকে যে বিপ্লবের কথা বলা হয়েছে তা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো। ঠিক আছে, পাঠ্যপুস্তকের আলোকে ফরাসি বিপ্লবের এই ব্যাপারটা একটু বিশ্লেষণ করে দেবা। উক্ত বিপ্লবের ফলাফল বিশ্লেষণ করো। এই যে তোমাদেরকে গতকালকে একটা কথা বলছি, মানে গত ক্লাসে, সেটা হচ্ছে যে ফলাফল বিশ্লেষণ বা এই টাইপের যেসব কোশ্চেন আসবে, তোমরা চেষ্টা করবে বুলেট পয়েন্ট দিয়ে, হেডিং দিয়ে দিয়ে এই জিনিসটাকে একটু সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য। ঠিক আছে, নাম্বারটা কিন্তু এখানে খুব সুন্দর আসে, তো এই জিনিসটা তোমরা একটু চেষ্টা করবা। তারপরে আসো আমাদের হাতে যেটা আছে এরপরে যে সৃজনশীলটা দেখো। আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বুদ্ধিজীবীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুদ্ধিজীবীরা তাদের লেখনীর মাধ্যমে একদিকে যেমন তৎকালীন শাসক গোষ্ঠীর বৈষম্যমূলক আচরণের সমালোচনা করেন, তেমনি অন্যদিকে দেশের আপামর জনগণকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলেন। ঠিক আছে, দেখো এখানে দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটি কার লেখা? দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটি কার লেখা বলতো? পার্সিয়ান লেটার্স, বলো এটা কি, কার? মন্টেস্কু যেটাই দাও, ট দিয়ে বোথ আর কারেক্ট, দেয়ার আর নো প্রবলেম, বাট যেটা লিখবা পরীক্ষার খাতায় সেটা একটাই বারবার লিখবা। মানে হচ্ছে যে যদি তুমি মন্টেস্কুর নামটা ট দিয়ে লিখো, হ্যাঁ, তাহলে সামনে যদি আরো কয়েকবার আসে তাহলে প্রত্যেকবারই ট দিয়ে লিখবা। আর অনেক ক্ষেত্রে দেখবা যে অনেক বইতে দেওয়া আছে মন্তেস্কো ট দিয়ে। ঠিক আছে, ওটাও কারেক্ট, ওটাও সমস্যা নেই। তবে যদি ত দিয়ে একবার লিখো তাহলে পুরোটাই ত দিয়ে লিখবা, মানে যেটা একবার লিখবা সেটা দিয়ে বাকিটা লিখবা। বুঝছো? এই জিনিসটা একটু খেয়াল করবা। তারপর আসো টেনিস কোর্ট শপথ বলতে কি বুঝো? আর এই যে এই কথাটা বললাম, এটা কিন্তু শুধু কেবল একটা মানে শুধু মন্টেস্কুর ক্ষেত্রেও না, যে কোনো মনে করো যে ইংরেজির বাংলা বানান যেটা, সেটার ক্ষেত্রে এক একজন এক এক ভাবে তা হচ্ছে মানে এক একজন এক এক ভাবে উচ্চারণ করা হয়, উচ্চারণ করে। তো সেই ক্ষেত্রে যে জিনিসটা একবার তুমি ইউজ করবা, ঠিক আছে, সেই জিনিসটাই বারবার ইউজ করবা। তো এক একবার এক এক ভ্যারিয়েন্ট আনলে তখন হচ্ছে একটা প্রবলেম সৃষ্টি হয় এবং তোমার মানে পরীক্ষক কিন্তু তোমার নাম্বার কাটতে বাধ্য হবে। ঠিক আছে, ওই জিনিসটা একটু খেয়াল রাখবা। তারপর আসো উদ্দীপকে বর্ণিত বিষয়ের সাথে ফরাসি বিপ্লবের কোন বিষয়ে সাদৃশ্য পাওয়া যায়? ও আচ্ছা, টেনিস কোর্ট শপথ বলতে কি বুঝো? টেনিস কোর্ট শপথটা কি বলো তো? টেনিস কোর্ট শপথ যেটা, সেটা হচ্ছে যে যখন সাধারণ জনগণকে বাদ দিয়ে রাজা সভা টভা করতে শুরু করে, তখন সাধারণ জনগণ বলছে যে না, যতক্ষণ না পর্যন্ত নতুন একটা সংবিধান হবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছুতে অংশগ্রহণ করবো না। এরকম নিয়ে যে সবাই মিলে যে একটা শপথ হয়েছিল, সেই জিনিসটাই হচ্ছে টেনিস কোর্ট শপথ। টেনিস কোর্ট শপথ। ঠিক আছে,
তারপর আসো, উদ্দীপকে বর্ণিত বিষয়ের সাথে ফরাসি বিপ্লবের কোন বিষয় সাদৃশ্য রয়েছে? বিপ্লবের তো অনেকগুলো ধাপ আছে। একটা হচ্ছে যে বিপ্লব মানে কাদের ইনফ্লুয়েন্স হয়েছিল, ঠিক আছে, এরপরে বিপ্লবের নেতৃত্ব কারা দিয়েছিল, এটা আর একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে বিপ্লবের মেইন কারণগুলো, রিজন গুলো কি ছিল, ঠিক আছে, এটা একটা পার্ট। তারপরে বিপ্লব কিভাবে হয়েছিল, এটা একটা পার্ট। বিপ্লবের পরবর্তী ফলাফলটা কি ছিল, এটা আর একটা পার্ট। তারপরে মানে এরকম ফরাসি মানে একটা ফরাসি বিপ্লবের ইভেন্টের কিন্তু অনেকগুলো সাব ইভেন্ট আছে, ঠিক আছে, সাব ইভেন্ট। প্রত্যেকটা সাব ইভেন্টের থেকে কিন্তু আলাদা আলাদা উদ্দীপক হওয়ার যোগ্য, ঠিক আছে। তো এই সাব ইভেন্টটা কি, সেটা হচ্ছে যে ফরাসি বিপ্লবের সময় যেসব দার্শনিকগণ তাদের লেখনীর মাধ্যমে তোমার মনে করো যে অবদান রেখেছিলেন, সেই ব্যাপারটা নিয়ে এই উদ্দীপকটা আলোচনা করেছে, ঠিক আছে। ওই ব্যাপারটা একটু বিশ্লেষণ করে দিবা। উক্ত ব্যক্তিদের ভূমিকাই ফরাসি বিপ্লবকে অপরিহার্য করে তুলেছে, উক্তিটি বিশ্লেষণ করো, ঠিক আছে। এই উক্তির মাঝে বিশ্লেষণ করে দিবা। আর মনে রাখবা যে তোমরা যে বারবার পড়তেছো মন্তেস্কু, ভলতেয়ার, তারপর হচ্ছে রুশো, এদের নাম তো বারবার চলে আসতেছে, তাই না? তো এদের নামটা উল্লেখ করে দিবা, ঠিক আছে। বুঝতে পারছো? মানে এদের নামটা যদি একটু তোমার পরীক্ষক দেখতে পারে যে তুমি ইনফরমেটিভ কিছু লিখছো, একদম বেসিক ফ্যাক্ট কিছু ইনফরমেশন দিছো, তাহলে কিন্তু তোমার নামটা তোমার নাম্বারটা আরো অনেক বেশি হ্যান্ডসাম নাম্বার পাবা, ঠিক আছে। এই জিনিসটা একটু খেয়াল করবা। তারপরে আসো, মিস্টার ক একজন পরাক্রমশালী সেনানায়ক ছিলেন। একটি বিপ্লব তার তরঙ্গের চূড়ায় আরোহণ করে সাফল্যের সাথে ফ্রান্সের সিংহাসনে আসীন হন। পরবর্তীতে রাজ্য বিস্তার, শাসন সংস্কার, সামরিক বিজয় প্রভৃতি ক্ষেত্রে অসামান্য সাফল্যের পরিচয় দেন, কিন্তু তার কিছু অদূরদর্শী নীতি ও ব্যর্থ অভিযানের পর থেকে তার ভাগ্য রবি ধীরে ধীরে অস্তমিত হতে শুরু করে। দেখো এই জিনিসটা কিন্তু মূলত কাকে হাইলাইট করছে? নেপোলিয়নকে। ফরাসি বিপ্লবের পরবর্তী সময়ে একটা সিচুয়েশন, যদিও এটা ফরাসি বিপ্লবের একদম পুরো সরাসরি পার্ট না, তবে তারপরেও এটা ফরাসি বিপ্লবের পার্ট, ঠিক আছে। কারণ নেপোলিয়ানও ফরাসি বিপ্লবের খুব গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিল, ঠিক আছে। যদিও একদম মানে মনে করো যে ফরাসি বিপ্লবের সরাসরি নেতৃত্ব দেওয়া, তারপর হচ্ছে ফরাসি বিপ্লবের সেই সামনে থেকে সবকিছু করা, এরকম তো নেপোলিয়ান ছিল না। তারপরেও ফরাসি বিপ্লবের সাথেই ছিল, কিন্তু পরবর্তীতে সে অনেক বেশি একদম পুরো প্রাসঙ্গিক হয়ে ওঠে এবং 1999 থেকে তোমার 1799 থেকে কিন্তু সেই তোমার ফ্রান্সের মেইন ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। যাই হোক, তাহলে আমাদের এখানে কোশ্চেন কি আসছে, ফরাসি বিপ্লবের মূল মন্ত্র কি? মূল মন্ত্র কি বলতো? মূল মন্ত্র হচ্ছে তিনটা, ঠিক আছে। মূল মন্ত্র তিনটা। একটা হচ্ছে কি? স্বাধীনতা, আরেকটা হচ্ছে সাম্য, আরেকটা হচ্ছে কি বলতো? সাম্য বা সমতা, আরেকটা কি? ভ্রাতৃত্ব, ঠিক আছে। এই তিনটা হচ্ছে মূল মন্ত্র। এরপর আসো, মহাদেশীয় ব্যবস্থা বলতে কি বুঝো? মহাদেশীয় ব্যবস্থাটা কি? মহাদেশীয় ব্যবস্থা হচ্ছে নেপোলিয়নের একটা সিস্টেম, ঠিক আছে। মহাদেশীয় ব্যবস্থাটা কি? হ্যাঁ হ্যাঁ, মৈত্রী, ভ্রাতৃত্ব আগে। আচ্ছা, ইয়ার মহাদেশীয় ব্যবস্থাটা বলতে কি বুঝো? মহাদেশীয় ব্যবস্থাটা হচ্ছে একটা সিস্টেম, যে সিস্টেমটা কার ছিল? নেপোলিয়নের ছিল। নেপোলিয়ন এই সিস্টেমটা কেন করেছিল? যে ইংল্যান্ডের সাথে একটা, দেখো সবসময় কিন্তু মানে একটা অঞ্চলের মাঝে যখন দুইটা একদম গ্রোভিং পাওয়ার থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু দোনোজনের মাঝে একটা অন্যরকম উঠাপড়া লেগে চলে, ঠিক আছে। যেমন ধরো তোমার তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে তোমার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার একটা অন্যরকম একটা সম্পর্ক চলতেছিল, তাই না? পরবর্তীতে রাশিয়ার যখন সোভিয়েত ইউনিয়নের যখন পতন ঘটে, তখন একচেটিয়াভাবে মার্কিন যুক্তরাষ্ট্র হয়, তখন আর একদম পুরো ওরকম দহরম মহরম সম্পর্ক হয় নাই। কিন্তু এখন আবার হয়ে উঠতেছে কাদের সাথে? চীনের সাথে। রাশিয়ার একদম তোমার রাশিয়ার যে শক্তির উত্থান, সেটার সাথেও মার্কিন যুক্তরাষ্ট্র অনেক কিছু ঘটতেছে। তারপরে বিশেষ করে ইকোনমির ক্ষেত্রে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রতিনিয়তই ফাইট করে যাচ্ছে, ঠিক আছে। এরকম টাইপের একটা অবস্থা। তো দেখো তখনও কিন্তু এরকম একটা সিস্টেম ছিল। ইউরোপের মাঝে তোমরা যদি একটু খেয়াল করো, ইউরোপের মাঝে সবচেয়ে গ্রোভিং পাওয়ার যারা ছিল, সেটা হচ্ছে একটা হচ্ছে ইংল্যান্ড, আর একটা হচ্ছে এই তোমার ফ্রান্স, ঠিক আছে। এই কারণে এই দুইটার মাঝে একটা অন্যরকম বৈরী সম্পর্ক ছিল। ফ্রান্স কি করছিল? সবার সাথে একটা চুক্তি করছিল, চুক্তি করে বলছিল কি যে এই তোমরা কেউ ইংল্যান্ডের সাথে বাণিজ্য কিছু করবা না, ঠিক আছে, ওই অর্থনৈতিক সুবিধা থেকে বঞ্চিত করবা। তো এটা খুব একটা কাজে দেয়নি। উপর্যুপরি আসলে ইউরোপের অর্থ ব্যবস্থায় অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। যাই হোক, তবে এই সিস্টেমটা হচ্ছে মহাদেশীয় সিস্টেমটা বলতে ওই জিনিসটার দিকে ইন্ডিকেট করছে, ঠিক আছে। তারপরে আসো, আচ্ছা, উদ্দীপকে বর্ণিত সেনানায়ক মিস্টার কয়ের সাথে তোমার পাঠ্যপুস্তক কোন সেনানায়কের মিল আছে ব্যাখ্যা করো, যে নেপোলিয়নের যে ব্যাপারটা। এরপর হচ্ছে কোন কারণগুলো উক্ত ব্যক্তির পতনকে ত্বরান্বিত করেছিল বলে তুমি মনে করো? আচ্ছা, কোন কারণগুলো, সেই কারণগুলো হালকা একটু ব্যাখ্যা করে দিবা। প্রত্যেকটা কারণ আলাদা আলাদা করে
একদম আলাদা আলাদা হেডিং এর আন্ডারে বলবা, ঠিক আছে? তাহলে হচ্ছে সবচেয়ে ভালো হবে। ওই জিনিসটা একটু হাইলাইট করছি তোমাদেরকে, বিশেষ করে ঘ নাম্বার কোশ্চেনে এই জিনিসটা সুন্দর করা যায়, ঠিক আছে? ঘ নাম্বার কোশ্চেনে, গ নাম্বার কোশ্চেনে অনেক সময় করা যায় না, অনেক সময় মানে সাদৃশ্য বৈসাদৃশ্য, তারপরে হচ্ছে এই টাইপের কিছু, এই যে মিল আছে, সাদৃশ্য একটা ব্যাপার আছে, তো অনেক সময় এই জিনিসটা হয়ে ওঠে না। তো ঘ নাম্বারের ক্ষেত্রে এই জিনিসটা করবা। আর আরেকটা ব্যাপার মনে রাখবা, সেটা হচ্ছে হেডিং এর ক্ষেত্রে যদি তোমার সময় বেশি লাগে, তুমি বারবার মনে করতে হচ্ছে, এরকম যদি প্রবলেম ফেস করো তাহলে দরকার নেই। কারণ হচ্ছে তোমার কাছে টাইমটা খুব বেশি ইম্পর্টেন্ট, লিখে আসাটা খুব বেশি ইম্পর্টেন্ট। কেমন করে লিখতেছো সেটা ব্যাপার না, মানে তুমি সুন্দর করে 3টে কোশ্চেন লিখলা, ঠিক আছে? আর আরেকজন কি করলো, একদম পুরা মোটামুটি ইনফরমেটিভ 7টা কোশ্চেন অ্যান্সার করলো, তাহলে কিন্তু তোমার নাম্বারটা খুবই কমে যাবে। তার নাম্বারটা ধরো তুমি 10-এর মাঝে খুব সুন্দর করে লিখলা, খুব সুন্দর করে লিখার পর 10-এর মাঝে তুমি পাইলা হচ্ছে 9, ঠিক আছে? এরকম 9 পারলা 3টা কোশ্চেনে, আর সে ধরো তোমার খুব সুন্দর করে লিখে নেই, মোটামুটি আকারে ইনফরমেটিভ দিয়ে সে 7 পাইলো, সে 7টার মাঝে পাইলো, 7-7 49 হয়ে গেল। আর তুমি 9 3টার মাঝে পাওয়ার পরে 3 9 27 হইলো, কই 27 আর কই 49 বলো? তোমার এ প্লাস কিন্তু অনেকটাই দূরে সরে যাচ্ছে, তাই না? তো সেই হিসেবে যে জিনিসটা মনে রাখবে সেটা হচ্ছে যে আর যাই হোক, তোমার কি বলো এটাকে, অ্যান্সার কিন্তু সবগুলো করে আসতে হবে, ঠিক আছে? ওই প্ল্যানটা হচ্ছে সবার আগে, অ্যান্সার সব আমি করবোই, করতেই হবে আমাকে, বুঝতে পারছো? এটা একদম পুরো সবসময় মাথায় রাখবা। তারপরে আসো, অনুধাবনমূলক এগুলো দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা, আর যেখানে প্রবলেম ফেস করবা সেখানে আমাকে জিজ্ঞেস করবা, বা হচ্ছে গ্রুপের মাঝে আছে সবসময় গ্রুপে, সে কোশ্চেন করবা, ঠিক আছে? এরপর আসো, দেখো আমরা বহু নির্বাচনে চলে যাচ্ছি। অষ্টাদশ শতকে ফ্রান্সে ফার্স্ট স্টেট বলতে কাদের বোঝানো হয়েছে? কাদের বলতো? যাজক সম্প্রদায়, ঠিক আছে? ফার্স্ট স্টেট, ওই যে আমি তোমাদের বলেছিলাম না যে 1 নম্বর ছিল হচ্ছে যাজক, ঠিক আছে? যাজক ছিল 1 নম্বর, 2 নম্বরে হচ্ছে অভিজাত, ঠিক আছে? অভিজাত, 3 নম্বরে ছিল হচ্ছে সাধারণ জনগণ। যাই হোক, এরপর আসো, ফ্রান্সের মোট জনসংখ্যার কত শতাংশ ছিল তৃতীয় সম্প্রদায়ভুক্ত? বলতো কত শতাংশ? ঘ 96%, ঠিক আছে? 96%। যদি আমি 95 বলেছি, তবে প্লাস মাইনাস এই 95 96 একই, ঠিক আছে? তো এরপর আসো, ফ্রান্সে কয় ধরনের প্রত্যক্ষ কর প্রচলিত ছিল? কয় ধরনের বলতো? 3 ধরনের, ঠিক আছে? 3 ধরনের একদম পুরো প্রত্যক্ষ কর ছিল। আচ্ছা, ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন কে? ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন হচ্ছে নেপোলিয়ান, ঠিক আছে? নেপোলিয়ানের খুব সংস্কারমূলক কাজ ছিল। এবার ফরাসি বিপ্লব সংগঠনে কাদের বেশি অবদান? কাদের বেশি অবদান? দার্শনিকদের। তারা তাদের লিখনের মাধ্যমে অনেক বেশি ভূমিকা রেখেছিল, ঠিক আছে? দার্শনিক কথায় মনে রাখবা, ঠিক আছে? সাহিত্যিক মাহিত্যিক ওসব নিয়ে আবার ব্যাচ লাগতে পারে। যাই হোক, আচ্ছা, এখানে টেনিস কোর্টের শপথ কার নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছিল? আচ্ছা, এই যে দেখছো এখানের মাঝে কিন্তু একদম পুরো মেইন যে ইয়াটা সেটা দেয় নেই, ঠিক আছে? ডাক্তার গিলোটিনের কথা বলে দিছে, অর্থাৎ অথচ ডাক্তার গিলোটিন কিন্তু, মানে তোমরা যদি একদম পুরো বেসিক ওই জিনিসটা তোমার উইকিপিডিয়া, তারপরে হচ্ছে ব্রিটানিকা, খুব নির্ভরযোগ্য কিছু ব্যাপার। তো আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 6 নম্বর এমসিকিউটা দেখো। তো ব্রিটানিকা, উইকিপিডিয়া, তারপরে হচ্ছে সব হিস্টোরিক্যাল সোর্সেস যেগুলোর মাঝে একদম পুরো সেরকম ভাবে দেওয়া আছে, এই জিনিসগুলো একটু একটু যদি দেখো, তাহলে কিন্তু কোনোটার মাঝেই এই তোমার গিলেটিন, মিরাবো, ওদের খুব একটা, ওরাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ডাক্তার গিলেটিন ছিল, তারপরে হচ্ছে মিরাবো ছিল, ওরা তো ছিল, ঠিক আছে? কিন্তু মানে মনে করো যে মূল নেতৃত্বে কিন্তু ওরা, মানে একদম পুরো নেতৃত্বের কথা যদি বলা হয়, তাহলে নেতৃত্বের কথায় কিন্তু ওরা খাটে না, বুঝতে পারছো? তো সেই হিসাবে আসলে তোমাদের ওই জিনিসটা, কি বলে ওটাকে, ওই জিনিসটার ক্ষেত্রে মূলত ইয়ার এখানে কিন্তু একদম পুরো কারেক্ট অ্যান্সার একটাও নাই। যাই হোক, কিন্তু তারপরেও তোমাদের যেহেতু একটা তোমার পাঠ্যপুস্তক বইয়ে মিরাবোর কথা আসছে, মিরাবোর কথা দিতে পারো। তবে ডাক্তার গিলেটিন এটা আরো আগেই হবে না, বুঝতে পারছো? এটা কিন্তু আরো আগেই হবে না, এই জিনিসটা মাথায় রাখবা, ডাক্তার গিলেটিনের। আচ্ছা আচ্ছা, এটা কোথায় আসছে একটু দেখি তো, এটা কোনটার মাঝে এরকম অপশন গুলো দিছে? ও, সকল বোর্ড 2023। আচ্ছা আচ্ছা, হুম, তাহলে তোমরা এই 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 অপশনটাই চুজ করবা, ঠিক আছে? এই অপশনটাই চুজ করবা, মিরাবর অপশনটাই চুজ করবা। আসলে সেও অংশগ্রহণ করেছিল এবং খুব প্রভাবশালী একজন ছিল মিরাবো, ঠিক আছে?
সেও খুব ডাক্তার গিলোটনও ছিল, তবে তুলনামূলকভাবে মিরাবোর নামটা যেহেতু আসছে তাহলে ওই নামটা দিতে পারো, বুঝতে পারছো? তো এরা সবাই হচ্ছে প্রভাবশালী নেতা ছিল, পরাক্রমশালী ব্যাপার স্যাপার ছিল তাদের, কিন্তু মূল নেতৃত্বটা ছিল কিন্তু তাদের মাধ্যমে হয়নি। যাই হোক, এরপর আসো দ্য গ্রেটনেস অ্যান্ড ডিকেডেন্স অফ দি রোম্যান্স গ্রন্থটির রচয়িতা হচ্ছে মন্টেস্কু, ঠিক আছে, মন্টেস্কু। আচ্ছা, ফরাসি বিপ্লবের প্রকালে অবাধ বাণিজ্য নীতিতে বিশ্বাসী অর্থনীতিবিদরা কি নামে পরিচিত ছিলেন? ফিজিওক্র্যাট নামে পরিচিত ছিলেন, ঠিক আছে, ফিজিওক্র্যাট। আচ্ছা, নিচের কোনটি পরোক্ষ কর? ঘ, বানালিতে। আচ্ছা, করের যে নামগুলো আছে, করের নামগুলো খুব ভালো করে খেয়াল রাখবা যে গ্যাবেলো এই জিনিসটা কোন কর, তারপর প্রত্যেকটা যেসব করের আলাদা আলাদা নাম আছে ওই করের নামগুলো ভালো করে পড়ে রাখবে, ঠিক আছে। করের নামগুলো কিন্তু নিয়মিতই আসে, প্রত্যেকটা করের নামটা একটু খেয়াল করে পড়ে রাখবে। বইটা বের করে দেখবা যে করের নামগুলো প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা করে দেওয়া আছে, ওই জিনিসটা পড়ে রাখবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এরপর দেখো, কোড নেপোলিয়নের ধারাগুলোর মধ্যে নিচের কোনটি ছিল না? একমাত্র যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ, সামাজিক সাম্য স্থাপন, পুরুষ ও নারীর সমানাধিকার নিশ্চিত করা, সামন্ততন্ত্র বিলুপ করে নতুন ভূমি ব্যবস্থা চালু করা। আচ্ছা দেখো, কোড নেপোলিয়নের ধারাগুলোর মধ্যে নিচের কোনটি ছিল না, এটার মধ্যে এমন একটা হয়তো দিবে যে জিনিসটা হচ্ছে খুবই মনে করো যে একদম পুরা হওয়ার অযোগ্য, এমন একটা দিবে, ঠিক আছে। তবে এটা দেখো, পুরুষ ও নারীর সমানাধিকার নিশ্চিত করা, এই জিনিসটার মাঝে কিন্তু ধরো তোমার কি বলো এটাকে, একটা কনফিউজিং একটা ব্যাপার। তো এই কোশ্চেনটা সাধারণত এই টাইপের এত ডিটেইলড ভেতরকার কোশ্চেন সাধারণত বোর্ড কোশ্চেনে আসে না, ঠিক আছে। কলেজগুলো করছে যে একটু ভেতর থেকে করছে, সেটা ব্যাপার না, কিন্তু তারপরেও তোমার এই জিনিসটা একটু দেখে রাখলা। খুব বেশি একটা এখান থেকে প্রশ্ন আসার কথা না, ঠিক আছে। ওই জিনিসটা নিয়ে এত একটা প্যারা খাওয়ার দরকার নেই। কিছু কিছু কোশ্চেন দেখবা যেটা দেখলে মনে হবে যে আল্লাহ কি করলাম, অনেক বেশি পিছিয়ে আছি, তাহলে তো আমাকে অনেক বেশি পড়াশোনা করতে হইতো, একটা অন্যরকম ডিপ্রেশনে চলে যাও পরীক্ষার আগে। এবার কোনো কিছু মাথায় নিবা না, তুমি যা পড়ছো সেটা শ্রেষ্ঠ পড়া পড়ছো, রিভাইজ দাও, সুন্দর করে রিভাইজ দাও, পরীক্ষার হলে সুন্দর করে খেয়াল করে অ্যান্সার গুলো করে আসো, দেখবা যে তুমি এই প্লাসটা পাইছো, ঠিক আছে। অন্য যারা যারা অনেক কিছু ভাবছে, অনেক কিছু পড়ে ফেলছে, তারা ঘোড়ার ডিম পারছে। যাই হোক, এরপর আসো, ফরাসি বিপ্লব ফ্রান্সে কোন শাসন ব্যবস্থার পরিবর্তন করে? কোন শাসন ব্যবস্থা বলতো? স্বৈরাচারী রাজতন্ত্র। ফ্রান্সে বাস্তির দুর্গ কিসের প্রতীক ছিল? খ, রাজতন্ত্রের প্রতীক ছিল, ঠিক আছে। বাস্তির দুর্গ কিসের প্রতীক ছিল? রাজতন্ত্রের প্রতীক ছিল। অভিজাত শ্রেণী কৃষক শ্রেণীর উপর নির্যাতন বাড়িয়ে দেয় কেন? কেন বাড়িয়ে দেয়? আয় বাড়ানোর জন্য, ঠিক আছে। আয় বাড়ানোর জন্য তারা কৃষক শ্রেণীর উপর নির্যাতন বাড়িয়ে দেয়। ফ্রান্সে কয় ধরনের প্রত্যক্ষ কর প্রচলিত ছিল? এটা তো একবার পড়েছি আমরা, 3। যাই হোক, আচ্ছা চলো এরপরে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব, ঠিক আছে। পরবর্তী অধ্যায়ের কিছু এমসিকিউ দেখবো। আচ্ছা, এখানে কিন্তু খুব বেশি একটু বেশি দেওয়া আছে, কারণ হচ্ছে এটা একটু বড় টাইপের, তো এই কারণে। আচ্ছা, সৃজনশীলের ক্ষেত্রে তোমাদেরকে একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝে তোমরা একদম পুরো তোমার তালগোল পাকিয়ে ফেলবা না, ঠিক আছে। এই দেখো, এখানে কিন্তু শুরুতে একটা কথা বলছে, দেখো এটা কিন্তু বোর্ড কোশ্চেন, হ্যাঁ। ঢাকা, ময়মনসিংহ, দিনাজপুর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল বোর্ডে আসছে। দেখো, 19 শতকের গোড়ার দিকে, 19 শতকের গোড়ার দিকে বলছে, উপনিবেশ সাম্রাজ্যবাদ ভয়ঙ্কর আকার ধারণ করে, এমনকি একসময় একটি দেশের এক দম্পতি অস্বাভাবিক মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এই বিশ্বে এক ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হয়। এখন দেখো, অস্বাভাবিক মৃত্যুর কথাটা বললো না, ঠিক আছে, না বলে একটা ভয়ঙ্কর আকার ধারণ করে পরবর্তীতে এটা যুদ্ধের মানে যুদ্ধের রূপ নেয়, ঠিক আছে। এই কথাটা যদি বলে তাহলে তুমি কেমনে আইডেন্টিফাই করবা যে এটা প্রথম বিশ্বযুদ্ধ নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ? তোমাকে আইডেন্টিফাই করতে হবে হচ্ছে এই যে গোড়ার দিকে, ঠিক আছে। একটা না একটা ক্লু দিয়ে দিবে, ঠিক আছে, অবশ্যই একটা না একটা ক্লু দিয়ে দিবে। সেই ক্লু গুলো একটু আইডেন্টিফাই করতে হবে, একটু সময় নিয়ে, যে আসলে এটা প্রথম বিশ্বযুদ্ধ বলছে না দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলছে। পড়লেই সাথে সাথে বুঝে যাবে, যেমন এটা পড়লেই বোঝা যায় যে আসলে একটা ইনসিডেন্ট দিয়ে দিছে, ওই ইনসিডেন্টকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটছে, তাই না? তো সেই হিসাবে আমরা এটা ধরে নিতে পারি, এটা মানে একদম পুরো শিওর যে এটা প্রথম বিশ্বযুদ্ধ। তো এরকম যদি কনফিউশন কোনো কিছু হয়, দেখবা যে একটা না একটা ক্লু পাবা, ঠিক আছে। সেই ক্লুটা ধরেই কিন্তু তোমাকে আগাইতে হবে। আচ্ছা দেখো, বসনিয়ার রাজধানীর নাম কি? বসনিয়ার রাজধানীর নাম কি বলতো? সারায়েভো, ঠিক আছে। ত্রিশক্তি আতাত বলতে কি বুঝো? ত্রিশক্তি আতাত কোনটা? সেটা হচ্ছে যে যেহেতু এটা প্রথম বিশ্বযুদ্ধের একটা পার্ট হিসেবে আসছে, তাহলে ইতালি, ঠিক আছে, কারা কারা ছিল?
ইতালি ছিল, ফ্রান্স ছিল, অস্ট্রো হাঙ্গেরি ছিল, ঠিক আছে। এরা সবাই মিলে একটা চুক্তি করছিল যে আসলে নিজেদের মাঝে তোমার একটা সামরিক সহযোগিতামূলক একটা চুক্তি, ওই টাইপের যে ব্যাখ্যাটা আছে ওটা একটু দিয়ে দেবো তোমরা। এবার দেখো উদ্দীপক, তোমার পাঠ্যবইয়ের কোন দ্বন্দ্বের কথা বলা হয়েছে ব্যাখ্যা করো। সাম্রাজ্যবাদই ছিল উক্ত দ্বন্দ্বের মূল কারণ, বিশ্লেষণ করো। ঠিক আছে, বিশ্লেষণটার মাঝে যে জিনিসটা বলছিলাম পয়েন্ট আকারে দেওয়ার চেষ্টা করবা। যাই হোক, তারপরে আমরা বহু নির্বাচনীতে চলে যাই। আচ্ছা দেখো, প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান সম্রাট কে ছিলেন? জার্মান সম্রাট ছিলেন হচ্ছে কে বলতো? দ্বিতীয় উইলিয়াম। ঠিক আছে, দ্বিতীয় উইলিয়াম। দ্বিতীয় উইলিয়ামের নামটা মনে রাখবা। ঠিক আছে, এই নামটা কিন্তু গুরুত্বপূর্ণ, আসার মতো। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান সম্রাট ছিলেন হচ্ছে দ্বিতীয় উইলিয়াম। আচ্ছা এখন বলো, প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানের চ্যান্সেলর কে ছিলেন বলতো? জার্মানের চ্যান্সেলর ছিলেন হচ্ছে অটো ফন বিসমার্ক, অথবা শুধু বিসমার্কও বলতে পারো, বিসমার্ক। ঠিক আছে, আচ্ছা এরপর আসো, বিশ শতকের প্রথম দিকে নিচের কোন দেশ পৃথিবীর সর্ববৃহৎ উপনিবেশ শক্তি? ঘ জাপান, ব্রিটেন। ঠিক আছে, ব্রিটেন কিন্তু সবচেয়ে বড় উপনিবেশ শক্তি হয়েছিল, কারণ হচ্ছে তাদের নৌ শক্তির কারণে। ঠিক আছে, পুরো বিশ্বব্যাপী একটা নৌ শক্তির একটা উত্থান চলছিল সেই সময়টায়। ব্রিটেনের নৌ শক্তিটা সবচেয়ে বেশি ছিল, এবং ব্রিটেন ছিল হচ্ছে পুরো বিশ্বের একদম পুরো একচ্ছত্র অধিপতি টাইপের একটা ব্যাপার। যাই হোক, ভার্সাই সন্ধির ফলে জার্মানির কয়লা সমৃদ্ধ সার বেসিন অঞ্চলটি কত বছরের জন্য জাতিপুঞ্জের তত্ত্বাবধানে দেওয়া হয়? কত বছরের জন্য? 15 বছরের জন্য। ঠিক আছে, 15 বছরের জন্য। এটাও খুব ভেরি একদম পুরো ডিপ থেকে কোশ্চেনটা করছে, বোর্ড সাধারণত এত ডিপে যায় না। ঠিক আছে, যাই হোক, তো এরকম টাইপের কনফিউজিং কোনো কিছু পাইলে খুব বেশি একটা হতাশ হওয়ার কোনো কারণ নেই, তোমরা খুব ভালো পড়ছো। যাই হোক, লিগ অফ এনফোর্স পিস নামক আন্তর্জাতিক শান্তি সংস্থাটি গঠিত হয়েছিল কার নেতৃত্বে? লয়েড জর্জের নেতৃত্বে, ট্যাফটের নেতৃত্বে। এটাও খুব বেশি একটা না, এটাও খুব কোর একটা জায়গা থেকে করছে। ত্রিশক্তি আঘাত কোন দেশের মধ্যে হয়েছিল? কোন দেশের মধ্যে? রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স। ত্রিশক্তি আঘাত কোন দেশের মধ্যে হয়েছিল বলতো? রাশিয়া, ইংল্যান্ড এবং ফ্রান্স। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমি সৃজনশীলে আঘাত এবং জোট এই দুইটার মাঝে তোমার করে ফেলছিলাম। ঠিক আছে, একটু তালগোল পাকিয়ে ফেলছিলাম। যাই হোক, তাহলে আঘাতটা কিন্তু তাদের মাঝে হয়েছিল, রাশিয়া, ইংল্যান্ড এবং ফ্রান্সের মাঝে হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রে। ঠিক আছে, যাই হোক, এরপর আসো, প্রথম বিশ্বযুদ্ধের তাৎক্ষণিক কারণ কোনটি? তাৎক্ষণিক কারণ হচ্ছে যুবরাজ ফ্রান্সিস ফার্ডিনান্ডের হত্যাকাণ্ড। একটা জিনিস মনে রাখবা, কিছু থাকে ইমিডিয়েট রিজন, কিছু থাকে হচ্ছে লং ড্রাউন রিজন। ঠিক আছে, ইমিডিয়েট রিজন বা হচ্ছে তাৎক্ষণিক কারণ কোনটা, সেটা হচ্ছে যে এখন এই কাজটা মানে কিভাবে হলো, কেমনে হলো। ঠিক আছে, বা হচ্ছে মানে এই যে শুরুটা হয়েছে, মানে এই শুরু হওয়াটাই হচ্ছে একদম পুরো তাৎক্ষণিক কারণ। আর হচ্ছে যদি শুরু একদমই মানে মনে করো যে শুরুটা যদি অনেক মানে শুরুটা হওয়ার জন্য যদি অনেকগুলো কারণ আস্তে আস্তে অনেক দীর্ঘ সময়ব্যাপী একটা ব্যাপক একটা প্রভাব থাকে, তাহলে সেটা হচ্ছে লং ড্রাউন রিজন বা হচ্ছে তোমার দীর্ঘস্থায়ী কারণ। ঠিক আছে, একটা হচ্ছে তাৎক্ষণিক কারণ, এটা হচ্ছে দীর্ঘস্থায়ী কারণ। এরপর আসো, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কর, প্রথম বিশ্বযুদ্ধের তাৎক্ষণিক কারণ তো বললাম, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কর কোনটি? প্রত্যক্ষ কারণ কোনটি? প্রত্যক্ষ কারণ হচ্ছে যে অস্ট্রিয়ার যুবরাজ ও তার স্ত্রী হত্যা। ঠিক আছে, এই জিনিসটাই বারবার আসছে। দেখো এখানে বিসমার্ক কত সালে ত্রিসম্রাট চুক্তি নবায়ন করেন? ত্রিসম্রাট চুক্তি কত সালে নবায়ন করে? 1884 সালে। ঠিক আছে, 1884 সালে এটা নবায়ন করে। ঠিক আছে, এরপর আসো, ত্রিশক্তি চুক্তির জনক কে? জনক হচ্ছে বিসমার্ক। ত্রিশক্তি চুক্তির জনক হচ্ছে বিসমার্ক, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা, ত্রিশক্তি চুক্তির জনকটা হচ্ছে বিসমার্ক। আচ্ছা, ত্রিশক্তি চুক্তি কত সালে হয়? 1884 সালে। ঠিক আছে, 1884 সালে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। ত্রিশক্তি চুক্তি কত সালে হয়? 1884 সালে। ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয় কোথায়? বার্লিনে। ঠিক আছে, বার্লিন কোথায় বলতো? বার্লিন কিন্তু জার্মানিতে। অস্ট্রো হাঙ্গেরির সাথে জার্মানি দ্বিপাক্ষিক চুক্তি করে কত সালে? ঘ 1879 সালে। ঠিক আছে, অস্ট্রো হাঙ্গেরির সাথে জার্মানি দ্বিপাক্ষিক চুক্তি করে। এখন এই চুক্তিগুলো কেন গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ হচ্ছে এই চুক্তিগুলো হচ্ছে লং ড্রাউন রিজন, মানে হচ্ছে দীর্ঘস্থায়ী কারণের অন্তর্ভুক্ত।
এই মানে চুক্তিগুলোর ফলে কিন্তু আস্তে আস্তে একটা সময় বিশ্বযুদ্ধের মতো একটা ভয়াবহ একটা কারণ গঠিত হয়েছিল। ঠিক আছে, এরপর দেখো প্রথম বিশ্বযুদ্ধ পূর্ব ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে চুক্তি সম্পাদনের উদ্দেশ্য কি ছিল? পারস্পরিক আত্মরক্ষা। ঠিক আছে, পারস্পরিক আত্মরক্ষার একটা ব্যাপার ছিল। নিচের কোনটি ত্রিশক্তি আতাতের অন্তর্ভুক্ত রাষ্ট্র নয়? বুলগেরিয়া। ঠিক আছে, বুলগেরিয়া হচ্ছে ত্রিশক্তি আতাতের অন্তর্ভুক্ত রাষ্ট্র নয়। আচ্ছা, অস্ট্রিয়ার রাজধানীর নাম সারায়েভো, তোমরা নিশ্চয়ই জানো। এরপর আসলে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাচ্ছি। আচ্ছা, ইতিহাসের এই অধ্যায়গুলোতে একটু বেশি পড়া। ঠিক আছে, তোমার এই কারণে এমসিকিউটা একটু বেশি দেওয়া হয়েছে, তোমরা একটু পড়ে ফেলবা। আর অনেক কিছু দেখবে রিপিট আসছে। ঠিক আছে, তারপরে রিপিট আসছে, তো সেই হিসাবে ওগুলা একটু ধরো তোমার বেশি হলে তোমার এই তাড়াতাড়ি তো পড়ে ফেলবা। ঠিক আছে, খুব দ্রুত পড়ে ফেলবা, সেই হিসাবে তোমাদের আশা করি প্রবলেম হবে না। তারপরে আসো বহু নির্বাচনী, তোমার বলশেভিক বিপ্লবটা। ঠিক আছে, রাশিয়ার অর্থনীতি নির্ভরশীল ছিল কিসের উপরে? কৃষির উপরে। ঠিক আছে, তার অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল ছিল। যার কোন দেশের প্রাচীন রাজাদের উপাধি ছিল? খ, রাশিয়া। ঠিক আছে, যার দ্বিতীয় নিকোলাস ছিল কিন্তু রাশিয়ার যে প্রথম বিশ্বযুদ্ধ সময়কার রাজা। ঠিক আছে, কার্ল মার্কসের বিশ্ববিখ্যাত ডাস ক্যাপিটাল কত সালে প্রকাশিত হয়? কত সালে বলতো ডাস ক্যাপিটাল? 1867 সালে। ঠিক আছে, 1867 সালে প্রকাশিত হয়। কার্ল মার্কস সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছেন কিভাবে? বলো তো? সমাজতন্ত্র মতবাদের বৈজ্ঞানিক তত্ত্ব দিয়ে। এই লাইনটা দেখলে একদম পুরো ক্লিয়ার হয়ে যায়, কার্ল মার্কস মানে হচ্ছে সমাজতন্ত্রের একটা কিছু। ঠিক আছে, তারপরে আসো কার্ল মার্কসের তত্ত্বের ভিত্তিতে সমাজতন্ত্রের সফল বাস্তবায়ন করেছিলেন কে? লেনিন। ঠিক আছে, আচ্ছা লেনিন লিখছে, আসলে এই স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে, যাই হোক। তারপরে আসো কার্ল মার্কস সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছিলেন সমাজতন্ত্র মতবাদের বৈজ্ঞানিক তত্ত্ব দিয়ে। একদম পুরো কমন জিনিস বারবার আসতেছে। রাশিয়ায় মার্কস ও এঙ্গেলস এর আদর্শ অনুসারে পরিচালিত কমিউনিস্ট আন্দোলনের মূল লক্ষ্য কি ছিল? মূল লক্ষ্য হচ্ছে সর্বহারা একনায়কতন্ত্র, মানে একনায়কত্ব প্রতিষ্ঠা করা। ঠিক আছে, সর্বহারা শ্রেণীর একটা তোমার মনে করো যে তাদের যে অধিকার, সেই অধিকারটা আদায়। রাজতন্ত্র এটা তো হওয়ার ব্যাপার না, মানে হতেই পারে না। সামন্ততন্ত্র তো আরো আগে হবে না, বুর্জোয়া এটাও হবে না। সর্বহারা শ্রেণীদের নিয়েই মূলত তাদের কাজ ছিল, যারা একদম সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত শ্রেণী, তাদের নিয়ে মূলত তাদের মানে সবচেয়ে মাথা ব্যথা ছিল তাদের। ঠিক আছে, লেনিন শান্তি স্থাপনের উদ্দেশ্যে জার্মানির সাথে অপমানজনক কোন সন্ধি স্বাক্ষর করেন? শান্তি স্থাপনের উদ্দেশ্যে কোন চুক্তি মানে কোন চুক্তি করে বলতো? সেটা হচ্ছে ব্রেস্ট লিটভস্কের সন্ধি। ঠিক আছে, তো নামটা খুবই যদি জটিল হয় তাহলে মানে এত জটিল জিনিস খুব বেশি মুখস্থ করার দরকার নাই আজকের দিনটার জন্য। ঠিক আছে, তারপর এই যে এখন দেখে ফেলছো না, এখনই দেখবা যে এতটুকুতেই তোমার পরীক্ষা হলে মনে আসা পড়ছে ইনশাআল্লাহ। ঠিক আছে, এরপর আসো বৈষম্যহীন সমাজ ব্যবস্থার সর্বপ্রথম ধারণা দেন কে? টমাস মুর। ঠিক আছে, সমাজ ব্যবস্থা সর্বপ্রথম ধারণা দেন টমাস মুর। পৃথিবীর ইতিহাসে প্রথম সফল সমাজতান্ত্রিক বিপ্লব কোনটি? সফল সমাজতান্ত্রিক বিপ্লব হচ্ছে বলশেভিক বিপ্লব। দেখো এখন কথা হচ্ছে এই বলশেভিক বিপ্লব, এটা রাশিয়ার মাঝে একটা বিপ্লব হয়েছে, এই জিনিসটা ইতিহাসের মাঝে, ইতিহাস দ্বিতীয় পত্রের মাঝে এত গুরুত্বপূর্ণ বিশ্ব একটা ইতিহাস, সেটার মাঝে এটা অন্তর্ভুক্ত করার কারণটা কি? কারণটা হচ্ছে যে এইটাই ছিল হচ্ছে সর্বপ্রথম সমাজতান্ত্রিক বিপ্লব। এটা কিন্তু মেইন পয়েন্ট। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু একদম পুরো মেইন পয়েন্ট। এরপরে আসলে মানে এটা ইতিহাসের এত বড় একটা পার্ট খুলে দিছিল যে আসলে মানে এরকম একটা জিনিস যে হতে পারে, পুরাতন একটা সামন্ত প্রথা, ঠিক আছে, ওই জিনিসটা যে ভাঙতে পারে, সেই জিনিসটা আসলে বিশ্বকে একটা অন্যরকম নাড়াচাড়া দিয়ে দিছিল। ঠিক আছে, এই জন্যই বলশেভিক বিপ্লবটা অন্যতম স্মরণীয় হয়ে হিসেবে আছে। কাদের নেতৃত্বে রুশ বিপ্লব সংঘটিত হয়? বলশেভিকদের নেতৃত্বে। ঠিক আছে, বলশেভিকদের নেতৃত্বে রুশ বিপ্লব সংঘটিত হয়। বলশেভিক শব্দের অর্থ কি? শব্দের অর্থ কি বলতো? সংখ্যা গরিষ্ঠ। ঠিক আছে, সংখ্যা গরিষ্ঠ। আরেকটা পার্ট কি ছিল বলশেভিকদের, মানে সরি মানে আরেকটা ভার্সন ছিল হচ্ছে মেনশেভিক। ভার্সন বলতে হচ্ছে অপর আরেকটা দল। ঠিক আছে, মেনশেভিক ছিল, বলশেভিক এবং মেনশেভিক। আচ্ছা, রুশ বিপ্লবের অপর নাম কি? অপর নাম হচ্ছে সমাজতান্ত্রিক বিপ্লব। ঠিক আছে, রুশ বিপ্লবের অপর নাম হচ্ছে সমাজতান্ত্রিক বিপ্লব। রাশিয়ায় কত সালে ভূমিদাস প্রথা রহিত হয়? কত সালে বলতো? 1861 সালে। ঠিক আছে, রাশিয়ায় 1861 সালে
ভূমিদাস প্রথা রহিত হয়। এটাও গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। সাকুলেট শ্রেণীর লোকদের বসবাস কোথায় ছিল? বসবাস ছিল হচ্ছে শহরের বস্তিতে, ঠিক আছে, সাকুলেট শ্রেণী। আচ্ছা, জমিদারের নির্যাতন থেকে রাশিয়ার কৃষকদের উদ্ধার করেছিলেন কে? একদম পুরা আহ যা যা দ্বিতীয় আলেকজান্ডার। দেখছো কত সুন্দর করে একটা ভুল উত্তর দিয়ে দিছে। এটা কিন্তু লেনিন হবে, ঠিক আছে। রুশ বিপ্লবের প্রাক্কালে রাশিয়ার জনসংখ্যার বেশিরভাগ ছিল কি বলতো? কৃষক, ঠিক আছে, বেশিরভাগ ছিল কৃষক। আচ্ছা, দ্য কিংস গুড সার্ভেন্ট বাট গডস ফার্স্ট উক্তিটি কার? উক্তিটি হচ্ছে টমাস মুর। আচ্ছা, ঠিক আছে, আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাচ্ছি। দেখো, পরবর্তী অধ্যায় হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে, তাই না? আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে তোমরা বলেছিলে যাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে ক্লাস নেওয়া হয়, তো এটা দেখলে আশা করি তোমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ একদম পুরো বেসিক আইডিয়া গুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। দেখো, এখানে প্রথম কোশ্চেনটা লায়লা বলল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আণবিক বোমা নিক্ষেপ আমাদের দেশে ভয়ঙ্কর ও বিভৎস পরিস্থিতির সৃষ্টি করেছিল। লায়লা মূলত কোন দেশের নাগরিক? একদম পুরো ইজি একটা কোশ্চেন। কোন দেশে বলতো? জাপানের, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র জাপানে বোমা নিক্ষেপ করেছিল, তাই না? একদম পুরো বেসিক। হলোকাস্ট করা হয়েছিল কেন? কারণ হচ্ছে তা মানে ইহুদি নিধনের জন্য, ঠিক আছে। হলোকাস্ট জিনিসটাই হচ্ছে ইহুদি নিধনের সাথে সম্পৃক্ত ছিল জার্মানির ইতিহাসে। আরিফ সাহেব প্রাথমিক জীবনে শিক্ষক হলেও পরবর্তীতে শিক্ষকতা ত্যাগ করে রাজনীতিতে যোগদান করেন এবং একটি রাজনৈতিক দল গঠন করেন। আরিফ সাহেবের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন শাসকের কর্মকাণ্ডের মিল রয়েছে? দেখছো সৃজনশীল কোনটা মিল রয়েছে বলতো? সেটা হচ্ছে মুসোলিনি, ঠিক আছে। সে কিন্তু প্রথমে শিক্ষক ছিল, এরপর আবার সে সাংবাদিকতাও করছে। সাংবাদিকতা, শিক্ষক দুটোটা পেশায় কিন্তু মুসোলিনির সাথে সম্পৃক্ত, ঠিক আছে। আচ্ছা, হিরোশিমায় নিক্ষেপিত বোমার নামটা কি বলতো? লিটল বয়, ঠিক আছে। আর ফ্যাটম্যান কিসের বলতো? ফ্যাটম্যান হচ্ছে নাগাসাকিতে, ঠিক আছে। একটা হচ্ছে লিটল বয় হিরোশিমা, একটা হচ্ছে নাগাসাকিতে। আর একটা হচ্ছে 9 আগস্ট, একটা হচ্ছে 6 আগস্ট, আর একটা হচ্ছে 9 আগস্ট, ঠিক আছে। হিরোশিমা এটা হচ্ছে 6 আগস্ট, 6 আগস্ট, ঠিক আছে। এটা একটু একদম ভালো করে মনে রাখবা। আচ্ছা, এই যে হিরো, হ্যাঁ, হিরো কিন্তু লিটল বয় এবং তার কাজটা হয়েছে 6 আগস্টে, ঠিক আছে। যেই তোমার বোমাটা হামলা হয়েছে 6 আগস্টে। আর ফ্যাটম্যান যেটা মোটা মিয়া কিন্তু এরকম কুমড়ো পটাশ নয়, ঠিক আছে। 9 আগস্ট, 9 আগস্ট এবং 9 আগস্টের সাথে কিন্তু নাগাসাকি একদম পুরো সুন্দর একটা মিল আছে। 9 নাগা, ঠিক আছে। এটার মাঝে দৈন্তার নয়, এটার মাঝে নয়, এরকম করে একটা সুন্দর একটা তাল মিলিয়ে মুখস্থ রাখতে পারলে হয়েছে, পরীক্ষা হলে সুন্দর অ্যান্সার করতে পারবো আশা করি ইনশাল্লাহ। তারপরে দেখো, হিডেনবার্গ মিউনিখে হিটলার মুসোলিনির মধ্যে সম্পাদিত চুক্তিকে মিউনিক ষড়যন্ত্র বলা হয়। এই চুক্তি কত সালে সম্পাদিত হয় বলতো? কত সালে? 1938 সালে, ঠিক আছে। হিটলার মুসোলিনির মাঝে যে চুক্তি, ঠিক আছে, সেই চুক্তিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 1938 সালে। জার্মানি পোল্যান্ড আক্রমণ করে কবে? 1939 সালে 1 সেপ্টেম্বর, ঠিক আছে। তাহলে তোমাদের যদি প্রশ্ন করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়, সেটাও কিন্তু 1939 সালে 1 সেপ্টেম্বর। আচ্ছা, এককালীন শান্তি সম্ভব নয়, সঙ্গত নয় উক্তিটি কার? মুসোলিনি, ঠিক আছে। শেষ করে দিলে ভালো হয়, আমি খাওয়াতে পারি। আচ্ছা, কোন পেশার মাধ্যমে মুসোলিনি তার কর্মজীবন শুরু করে? শিক্ষকতা, ঠিক আছে। শুরুতে কিন্তু সে শিক্ষক ছিল। ভৌগোলিক সাম্রাজ্যবাদের অবসান ঘটে কিভাবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে, ঠিক আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে যে ভৌগোলিক একটা সাম্রাজ্যবাদ, সেই সাম্রাজ্যবাদের অবসান ঘটে। মেইন ক্যাম্প কত সালে প্রকাশিত হয়? 1924 সালে, ঠিক আছে। 1924 সালে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। কত সালে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়? 1959 সালে। এটা কিন্তু আসলে এই অধ্যায়ের সাথে প্রাসঙ্গিক না, কিন্তু তারপরে চলে আসছে। ফ্রান্স জার্মানির সাথে যুদ্ধে পরাজিত হয় কবে? 1870-এ, ঠিক আছে। ফ্রান্স জার্মানি একটা যুদ্ধ হয়েছিল, সেটার মাঝে 1870-এ পরাজিত হয়েছিল।
আচ্ছা, এরপরে আসো, আমি উপনিবেশবাদী লোক নই উক্তিটি কার? উক্তিটি কার বলো তো? বিসমার্কের। ঠিক আছে, উক্তিটি হচ্ছে অটোভন বিসমার্ক যে ছিল। আচ্ছা, এটাও আসলে এই অধ্যায়ের সাথে সামঞ্জস্য না, কিন্তু তারপরে যে কেন দিয়ে দিছে। কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে? 1945 সালে। ঠিক আছে, 1945 সালে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অধ্যায়টা তোমরা বাকিটা দেখে নিও, একটু টাচ করে দিলাম। তোমরা তো আসলে প্রশ্ন করা, অ্যান্সার দেওয়া, তারপরে হচ্ছে কমেন্ট সেকশনে কেউই নাই দেখা যাচ্ছে। যাই হোক, আমরা খুব বেশি একটা সময় নিব না, ঠিক আছে? আমরা জাতিসংঘটা একটু দেখে তারপরে শেষ করে দিচ্ছি। ও, জাতিসংঘের পরে অবশ্য আরেকটা অধ্যায় আছে। যাই হোক, জাতিসংঘের একটা বেসিক ইয়া নেই। দেখো, একাধিক রাষ্ট্রের মধ্যে কোনো বিষয়ে নিয়ে বিরোধ সৃষ্টি হলে কোথায় মীমাংসা করা যায়? কোথায় বলতো? আন্তর্জাতিক আদালতে। ঠিক আছে, জাতিসংঘের যে বেসিক তোমার পার্ট গুলো আছে, সেই পার্ট গুলোর প্রত্যেকটার মেইন কার্যক্রম কি, এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওটা একটু পড়লেই এই জিনিসগুলো তোমরা ভালো করে ধরতে পারবা। কোন দুটি দেশ জাতিসংঘ প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? কোন দুটি দেশ? এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর এটা হচ্ছে ব্রিটেন। ঠিক আছে, এরপর আসো, জাতিসংঘ দৈনিক কার্যক্রম পরিচালনার জন্য কার্যনির্বাহী সদর দপ্তর কোথায় বলতো? নিউ ইয়র্কে। ঠিক আছে, কার্যনির্বাহী সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে। এরপর আসো, ন্যাটো কোন ধরনের সংগঠন? ন্যাটো হচ্ছে সামরিক সংগঠন। ঠিক আছে, ন্যাটো হচ্ছে একটা সামরিক সংগঠন। জাতিসংঘ গঠনের মৌলিক উদ্দেশ্য কি ছিল? মৌলিক উদ্দেশ্য ছিল হচ্ছে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা। ঠিক আছে, জাতিসংঘ গঠনের মৌলিক উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা। জাতিসংঘের ধরিত্রী সম্মেলন কি? ধরিত্রী সম্মেলন হচ্ছে বিশ্ব পরিবেশ রক্ষা সংক্রান্ত সম্মেলন। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই জিনিসটা কিন্তু তোমাদের অ্যাডমিশনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বিশ্ব পরিবেশ রক্ষা সংক্রান্ত সম্মেলন। যাই হোক, এরপর আসো, ফকল্যান্ড যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে সংঘটিত হয়েছিল? একটা হচ্ছে ব্রিটেন আর একটা হচ্ছে আর্জেন্টিনা। ঠিক আছে, ফকল্যান্ড। ফকল্যান্ডটা হচ্ছে কিসের পাশে? ফকল্যান্ডটা মূলত ধরো তোমার এই যে তোমার বিশ্ব মানচিত্র, বিশ্ব মানচিত্রের মাঝে এই এই পাশে হচ্ছে আমেরিকা, তাই না? এই পাশে হচ্ছে রাশিয়া। আমাদের বাংলাদেশের দিকে ধরো, এদিকে হচ্ছে ধরো তোমার ইংল্যান্ড। ঠিক আছে, সরি, এই পাশটা ধরো তোমার ইংল্যান্ড, আর এই পাশটা হচ্ছে তোমার দক্ষিণ আমেরিকা বা হচ্ছে এই আর্জেন্টিনা যে জায়গায়। ঠিক আছে, এখন আর্জেন্টিনা ধরো তোমার যদি এই অঞ্চলটা হয়, তাহলে আর্জেন্টিনার পাশে ছিল হচ্ছে ফকল্যান্ড। ঠিক আছে, আর্জেন্টিনার একদম পুরো পাশে একটা দ্বীপপুঞ্জ ছিল ফকল্যান্ড। কিন্তু উপনিবেশী মানে ইংল্যান্ডের যেসব উপনিবেশ ছিল, সেই উপনিবেশবাদের ভিত্তিতে ফকল্যান্ডটা তখনও তাদের দখলে ছিল। ঠিক আছে, এখন আর্জেন্টিনা বলছে যে ফকল্যান্ডটা আমার পাশে, এটার উপনিবেশ বা হচ্ছে এটা আমারই একটা অংশ। এই জিনিসটা নিয়ে তাদের মাঝে, ব্রিটেনের মাঝে একটা নতুন দ্বন্দ্ব শুরু হয়। ঠিক আছে, এটা কিন্তু ফকল্যান্ড যুদ্ধ কোন দুইটি দেশের মধ্যে হয়েছিল? ব্রিটেন ও আর্জেন্টিনা। যে কোনো আন্তর্জাতিক বিরোধ, বর্ণ বৈষম্য অথবা যুদ্ধ বিগ্রহ নিয়ে আলোচনা হয় জাতিসংঘের কোন পরিষদে? কোন পরিষদে বলতো? সাধারণ পরিষদে। ঠিক আছে, সাধারণ পরিষদে। কোন পরিষদের কাজটা কি, এই জিনিসটা হালকা একটু পড়ে নিবা, দেখবা তাতে সব অ্যান্সার করতে পারতেছো। তোষণ নীতি কোন জিনিস বলতো? সন্তুষ্ট করার নিয়ম। ঠিক আছে, একদম পুরো ইজি কিন্তু এরা। জাতিসংঘ সনদে কয়টি উদ্দেশ্য উল্লেখ আছে? কয়টি উদ্দেশ্য উল্লেখ আছে? 4টি। ঠিক আছে, জাতিসংঘ সনদে 4টি উদ্দেশ্য উল্লেখ আছে। ন্যাটো মূলত কোন ধরনের দেশগুলো প্রতিনিধিত্ব করে? পুঁজিবাদী দেশগুলো। ঠিক আছে, ন্যাটো পুঁজিবাদী দেশগুলো। দেখো, উদারবাদী এটা হবে না, ফ্যাসিবাদী হবে না, সাম্যবাদী এটা হবে না, পুঁজিবাদী। ঠিক আছে, আমেরিকার আন্ডারে যেসব পুঁজিবাদী সংগঠনগুলো আছে। জাতিসংঘের প্রথম মহাসচিব কে? কে বলতো? কফি আনান। ঠিক আছে, নামটা মনে রাখবা, কফি আনান। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে। ঠিক আছে, এখন যদি তোমাদের প্রশ্ন করা হয় জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় বলতো, এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার কমেন্টে বলবা, আর না পারলে গ্রুপে জিজ্ঞেস করবা। ঠিক আছে, তাহলে বলে দিব। জাতিসংঘের সদর দপ্তর কোথায় বলো? সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে। এটাই তো ছিল একটু আগে, সরি। জাতিসংঘের হৃৎপিণ্ড বলা হয় কোনটিকে? সাধারণ পরিষদ নাকি নিরাপত্তা পরিষদ, কোনটা? নিরাপত্তা পরিষদ হচ্ছে জাতিসংঘের
একদম পুরো হৃৎপিণ্ড। ঠিক আছে, চলো এরপরে আমরা চলে যাব আমাদের একদম পুরো সর্বশেষ অধ্যায়ে একটি কিছু বহু নির্বাচনী দেখি। সহাবস্থান নীতির মূল কথা কি? সহাবস্থান নীতির মূল কথা হচ্ছে একত্রে বসবাস করা। ঠিক আছে, শান্তিপূর্ণ সহাবস্থান, শান্তিপূর্ণভাবে একত্রে বসবাস। মার্শাল পরিকল্পনা কি? মার্শাল পরিকল্পনা হচ্ছে আর্থিক পুনর্গঠনমূলক পরিকল্পনা। ঠিক আছে, মার্শাল পরিকল্পনা। আচ্ছা, এরপর আসো, কোল্ড ওয়ার শব্দটি প্রথম ব্যবহার করেন কে? বার্নার্ড। ঠিক আছে, এটা আসলে মানে একসাথে দিবা, বার্নার্ড বারুচ, বার্নার্ড লিখছে। ঠিক আছে, এখানে এই মানে দন্তান্নটা কাটা যায়, মানে হচ্ছে তোমার বার্ন দন্তান্ন আকার, তারপর হচ্ছে ডয়েলেফ। ঠিক আছে, এরকম করে হবে। আচ্ছা, আমি একটু লিখে দিই। বার্নার্ড, সরি। আচ্ছা, এরপর আসো, ধারক নীতি পলিসি অফ কন্টেইনমেন্ট গ্রহণ করেছিল কে? যুক্তরাষ্ট্র। ঠিক আছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় কত সালে? সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় হচ্ছে, আচ্ছা কত সালে বলতো? 1991 সালে। ঠিক আছে, যদিও 89 থেকেই তাদের একদম পুরো মূল অবস্থা রাইট হয়ে গেছিল, তবে 91তে একদম পুরোপুরি ভাবে ভেঙে যায়। আচ্ছা, এরপরে আসো, কত সালে স্নায়ুযুদ্ধ শব্দটি প্রথম ব্যবহৃত হয়? 1946-এ। ঠিক আছে, 45-এ বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর থেকে 46 থেকে শুরু হয়ে যায়। স্নায়ুযুদ্ধ শুরু হয় কত সালে? স্নায়ুযুদ্ধের সূচনা হয় মূলত 1945-এ। ঠিক আছে, 45-এর একদম পুরো কি বলে, বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর থেকে রাশিয়া এবং আমেরিকার মাঝে একটা অন্যরকম দহরম মহরম, ঠিক আছে, ওই জিনিসটার মাধ্যমেই স্নায়ুযুদ্ধ শুরু হয়। কোন দুই পরাশক্তির মধ্যে স্নায়ুযুদ্ধ হয়? কোন দুই পরাশক্তি? একদম ইজি একটা ব্যাপার, আমেরিকা ও রাশিয়া। সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার আদর্শিক সংঘর্ষের ফলাফল কি? ফলাফল হচ্ছে স্নায়ুযুদ্ধ। কত সালে ইয়াল্টা সম্মেলন হয়? 1945 সালে। ঠিক আছে, ইয়াল্টা সম্মেলন, ডাম্বাটোক সম্মেলন, তারপর হচ্ছে এইসব যে সম্মেলনগুলো আছে, এগুলো সালটা একটু মনে রাখবা। ঠিক আছে, অনেক সময় এই সালগুলো চলে আসে, এগুলো জাতিসংঘের গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তো এই জন্য। আচ্ছা, সামাজিক আদর্শের উদ্ভব ঘটে কত সালে বলতো? সামাজিক আদর্শের সমাজতান্ত্রিক আদর্শের যে উদ্ভব, সে ঘটে হচ্ছে 1917-তে। ঠিক আছে, যে বলশেভিক বিপ্লবটা হয়, ওই বলশেভিক বিপ্লবের ফলে কিন্তু বিশ্বে একটা গুরুত্বপূর্ণ মনে করো যে আদর্শের উদ্ভব ঘটে। ট্রুম্যান নীতি কোন দুটি দেশকে রক্ষা করার জন্য ঘোষিত হয়েছিল? গ্রিস ও তুরস্ক। ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা, এটা কিন্তু খুব বেশি একটা না, ইফেক্টিভ না, বা ধরো তোমার যদি খুব বেশি একটা প্যাচ লাগে, এত বেশি কষ্ট করে মুখস্থ করার দরকার নেই। ঠিক আছে, মার্শাল পরিকল্পনা গ্রহণ করা হয় ইউরোপের জন্য। ঠিক আছে, মার্শাল পরিকল্পনা কিসের জন্য? ইউরোপের জন্য। কেন? কারণ হচ্ছে ইউরোপের মাঝে দেখো, আসলে এই বিশ্বর ওয়ার্ল্ড ম্যাপটা যদি আঁকি, এখানে তো আমেরিকা, তাই না? এই আমেরিকার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে, প্রথম বিশ্বযুদ্ধ হোক, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হোক, সরাসরি কিন্তু আমেরিকার কোনো অ্যাটাক হয়নি। ঠিক আছে, আমেরিকা কিন্তু সরাসরি কোনো অ্যাটাক হয়নি। একদম পুরো মেইন খেলাটা চলছে কোথায়? মেইন খেলাটা চলছে হচ্ছে ইউরোপে। ঠিক আছে, এই ইউরোপে কিন্তু যত ফাইটিং, যত কিছু আছে, সবকিছু মারামারি কাটাকাটি সবকিছু হচ্ছে এই ইউরোপের মাঝে হয়েছে। ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেহেতু তোমার ক্ষতিটা আরো বেশি ছিল, এই জন্য ধরো তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপটা আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঠিক আছে, এজন্য ইউরোপের এই অর্থনৈতিক যে দুরবস্থা, সেটাকে কেমনে একটা সুন্দর একটা পরিস্থিতির মাঝে আনা যায়, সেজন্যই মূলত টুম্যান একটা নীতি ঘোষণা করেছিল। দুই দেশ মানে কি বলে, মার্শাল পরিকল্পনা, টুম্যান না, মার্শাল পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, যাতে একটা অর্থনৈতিক সমৃদ্ধি এখানে বজায় রাখা যায়। ঠিক আছে, আচ্ছা, আজকে এতটুকুই ছিল। তোমরা ভালো থাকবে, এবং যে কোনো কোশ্চেন থাকলে তোমরা করবে। খুব বেশি একজন নাই দেখা যাচ্ছে, যাই হোক, তোমরা গ্রুপের মাঝে রেসপন্স করবে। ঠিক আছে, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তারপরে হচ্ছে মানবিজ্ঞান পেজ, যখনই যে কোনো ধরনের সমস্যা, প্রবলেম ফিল করবে, বলবে, ইনশাল্লাহ মানবিজ্ঞান টিম তো তোমাদের পাশে সবসময় আছে। ঠিক আছে, আচ্ছা, ভালো থাকবে। পরীক্ষাটা অবশ্যই তোমাদের ইনশাল্লাহ ভালো হবে। আল্লাহ হাফিজ।